হ্যালো স্টুডেন্ট, আমি আশুতোষ চক্রবর্তী আর তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল নোজা বেঙ্গলি। তো আজকে আমরা আলোচনা করব হচ্ছে টোটাল হিস্টেরিসিস চক্র সম্বন্ধে। তো রিটেনটিভিটি, সাসপেক্টিবিলিটি, ম্যাগনেটিক ভেক্টর, ম্যাগনেটাইজেশন ভেক্টর, স্যাচুরেশন পয়েন্ট কি হয়, এই সমস্ত কিছু প্রত্যেকটা পয়েন্টে একটা একটা করে আমরা ডিসকাশন করব। তো ফার্স্ট আমরা জানবো যে হিস্টেরিসিস যে ব্যাপারটা আছে এটা আসলে কি এবং এর আক্ষরিক অর্থই বা কি। হিস্টেরিসিস হচ্ছে কি একটি গ্রাফ, যে গ্রাফের ব্যবহারিক দিক এত প্রবল যে এর নিজেই একটা গোটাগুটি টপিকে পরিণত হয়ে গেছে। তাহলে ফার্স্ট হিস্টেরিসিস কি জিনিস? হিস্টেরিসিস হচ্ছে গিয়ে কোনো একটা, এইভাবে যদি বুঝি যে এই যে কয়েলটা আছে আমাদের কাছে, সাপোজ ধরো এই কয়েলটা যেটা আছে, এই কয়েলটার চারিধারে দেখতে পাচ্ছি যে তারের একটা কুণ্ডলী পাকানো আছে। কুণ্ডলীর মধ্যেখানে কি আছে? একটা কাঁচা অথবা পাকা কোনো একটা লোহার কোর আছে। তাহলে কারেন্ট যদি এদিকে যায় তাহলে ম্যাগনেটিক ফিল্ড লাইন কোন দিকে কাজ করবে? এদিকে। তাহলে বুঝতে পারছি কারেন্টের জন্য তৈরি হওয়া যে চৌম্বক ক্ষেত্র তার ডাইরেকশন হচ্ছে এটা। এবং যখন এই ঘটনাটা ঘটে যাবে, অর্থাৎ এর ভিতরে যখন তড়িৎ প্রবাহ পাঠাবো, এর ভিতর দিয়ে যখন কারেন্ট যাবে, এই যে দেখতে পাচ্ছ কারেন্ট যাচ্ছে, তখন এ কিন্তু নিজে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে ফেলবে কোরের মধ্যে। এবার এই কোর কি দিয়ে তৈরি তার উপর ডিপেন্ড করে ও চুম্বকে পরিণত হবে কি হবে না, হলেও ক্ষণস্থায়ী হবে না কিছুক্ষণ পরে তার চুম্বকত্ব হারিয়ে যাবে যদি আমি কারেন্ট সাপ্লাই বন্ধ করে দিই। এই নিয়েই আলোচনা করে হচ্ছে হিস্টেরিসিস চক্র বা হিস্টেরিসিস সাইকেল এর যে গ্রাফ। তাহলে ফার্স্ট আমরা কি জানি যে কারেন্ট প্রবাহিত হলে একটা ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে। এবার হয় কি, হয় যেটা, ফার্স্ট যদি বলি ডায়াম্যাগনেটিক এলিমেন্টের কথা, ডায়াম্যাগনেটিক এলিমেন্টে কি হয় যে সেলের ভিতরে যে ইলেকট্রন জোড় থাকে, এই ইলেকট্রন জোড়া থাকে জোড়ায় জোড়ায়। কি অবস্থায় থাকে? জোড়ায় জোড়ায় ইলেকট্রন গুলো জোড়বদ্ধ অবস্থায় থাকে। তাহলে এর জন্য যদি স্পিন ক্লকওয়াইজ হয় তো এটার জন্য হচ্ছে কাউন্টার ক্লকওয়াইজ। আগের দিন আমরা এই নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। তাহলে এ যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি করলো বা ম্যাগনেটিক ডাইপোল এর জন্য যেটা তৈরি হবে, এর জন্য ঠিক তার উল্টো হবে এবং একে অপরের শক্তিকে কি করবে? নষ্ট করে দেয়। সেম ঘটনা এর জন্য ঘটবে, সেম ঘটনা এর জন্য ঘটবে। আলটিমেট এর ভিতরে কোনো ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট আমি খুঁজেই পাবো না, কোনো চুম্বক বা চৌম্বক আয়ন ওই বস্তুটার ভিতরে ঘটবেই না। কিন্তু অন্যদিকে বোঝা গেল এটা, অন্যদিকে যদি সিঙ্গেল ইলেকট্রন থাকে এবং সিঙ্গেল ইলেকট্রনের ঘূর্ণন আমরা কি জানি, সবাই একই মুখী হয়। সব সিঙ্গেল ইলেকট্রন ঘূর্ণন কি হচ্ছে? একই দিকে আছে। ঘূর্ণন যদি একই দিকে হয় তাহলে এদের জন্য একটা ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট তৈরি হবে, ঠিক? অর্থাৎ ওর ভিতরে ধীরে ধীরে চুম্বক তৈরি হওয়া সৃষ্টি হবে। এর উপর ভিত্তি করে আমাদের দুটো ভাগে ভাগ করা হয়েছিল, একটা হচ্ছে প্যারাম্যাগনেটিক আর একটা হচ্ছে ফেরোম্যাগনেটিক। আজকের পড়াশোনা কিন্তু মেনলি থাকবে হচ্ছে ফেরোম্যাগনেটিক এলিমেন্ট নিয়ে, অর্থাৎ যার মধ্যে একক ইলেকট্রন সংখ্যার পরিমাণ অনেক বেশি এবং যে কিনা চুম্বকে পরিণত হতে পারে ভালো বা চুম্বক দ্বারা ভালোভাবে আকৃষ্ট হয়, সেই জিনিস নিয়ে হবে আজকে আমাদের মেন আলোচনা। ওকে, তাহলে হিস্টেরিসিস চক্রের এখানে ভূমিকা কোথায়? হিস্টেরিসিস চক্রের ভূমিকা কোথায়? ভাবো আমরা গ্রাফ প্লট করছি, ওকে, এদিকে রাখলাম হচ্ছে এইচ আর এদিকে রাখলাম হচ্ছে বি। আমি এই কয়েলে যখন কারেন্ট পাঠাচ্ছি, কারেন্ট পাঠানোর জন্য একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হলো, সেই চৌম্বক ক্ষেত্রটার নাম দিলাম হচ্ছে এইচ। এটা তৈরি হওয়ার জন্য এই যে কোর যেটা আছে, সেই কোরের ভিতরে কি হবে? একটা ম্যাগনেটিক প্রপার্টি স্টার্ট হয়ে যাবে, ম্যাগনেটাইজেশন স্টার্ট হয়ে যাবে, চুম্বক আয়ন শুরু হয়ে যাবে। চুম্বক আয়নকে যদি আমরা এদিকে প্লট করি বি বলে, তাহলে কি দেখতে পাই? যখন একটুখানি আমি এইচ বাড়ালাম
তখন এখানে কিন্তু চুম্বক ক্ষেত্র একটুখানি তৈরি হলো। অর্থাৎ বাইরের ফিল্ডটা যত জোরালো করতে থাকবো, এর চুম্বক হওয়ার প্রবণতা বা ওর ভিতরে চুম্বক ধর্ম ধীরে 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 ইনক্রিজ করতে থাকবে। ক্লিয়ার না ক্লিয়ার নয়? বোঝা গেছে কি বলতে চাইলাম? এইচ বাড়বে তো বি বাড়বে, কিন্তু এই বাড়ার মধ্যে একটা ঘটনা আছে। কি ঘটনা? এই এইচ বাড়ার সাথে বি কিন্তু সমানুপাতিক হারে কিন্তু বাড়ে না। অর্থাৎ এইচ আমি যেমন যেমন বাড়িয়ে গেলাম, বি তেমন তেমন বেড়ে গেল, জাস্ট এরকম এরকম করে যে গ্রাফ হয়ে গেল তা কিন্তু নয়। এইচ ধীরে ধীরে বাড়াচ্ছি তার জন্য বি যে ধীরে ধীরে বেড়ে যাচ্ছে এমন কিন্তু নয়। এখানে এইচ এর রেসপেক্টে বি এর চেঞ্জ কিন্তু একটু অন্য রকম ভাবে হয়, এবং দেখা যায় যে কোনো একটা মুহূর্তে যখন এই চুম্বকায়ন কমপ্লিট হয়ে যায়, কোনো একটা মুহূর্তে এইচ এর রেসপেক্টে বি কিন্তু সমানুপাতিক হারে থাকে না, কিছুটা পিছিয়ে থাকে। এই পিছিয়ে থাকাকেই বলা হচ্ছে হিস্টেরেসিস। এই পিছিয়ে থাকাকেই বলা হচ্ছে হিস্টেরেসিস। হিস্টেরেসিস চক্রে কিন্তু এইটা নিয়েই আলোচনা হবে যে এইচ এর রেসপেক্টে বি কতটা পিছিয়ে থাকছে এবং কেন পিছিয়ে থাকছে, সেই পিছিয়ে থাকাকে কাজে লাগিয়ে আমরা কি কি করতে পারবো সেই নিয়ে একটা একটা করে আলোচনা। তাহলে বোঝা গেল কি বললাম, যে একটা কোর আছে, কোরের চারিপাশে একটা কয়েল বাঁধা আছে, কয়েলে যখন আমি কারেন্ট পাঠাবো, আগে আমরা জানি যে কয়েলের ভিতর দিয়ে তড়িৎ প্রবাহ গেলে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। তাহলে এই ম্যাগনেটিক ফিল্ডটা হচ্ছে এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড, যেটা চুম্বকের ভিতরে কোনো কোরের ভিতরে কোনো গল্প নয়। তাহলে এর ভিতরে যে এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড যেটা পেলাম, এই এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড কি করবে, এই যে কোর আছে এই কোরটাকে আস্তে আস্তে চুম্বকে পরিণত করতে লাগবে। এই চুম্বকে পরিণত হওয়ার প্রক্রিয়াটা দেখতে পাওয়া যায় যে এক্সটার্নাল ফিল্ডের থেকে কিছুটা পিছিয়ে থাকে। চুম্বক আয়ন বাইরের ফিল্ডের ইন্টেন্সিটি বা তীব্রতার থেকে কিছুটা কমে কমে থাকে সকল সময়। বাড়াতে গেলেও কিছুটা কমে যায়, কমাতে গেলেও কিছুটা কম থাকে। চলো একটা একটা করে বুঝি গ্রাফটা দেখে, তাহলে আরো ক্লিয়ার হবে। ফার্স্ট হচ্ছে গিয়ে চুম্বকায়ন। গ্রাফের দেখতে পাওয়া যাচ্ছে, গ্রাফ বড় করি, এবার ক্লিয়ার দেখা যাচ্ছে। ফার্স্ট আমরা কি করেছি, লোহার একটা কোর আছে, বা লোহা, কাঁচা লোহা, কোবাল্ট যাই আছে আছে, সেটা এখানে ফ্যাক্টর না। আমি যখন এইচ বাড়াচ্ছি দেখতে পাচ্ছি এইচ এর রেসপেক্টে বি কিন্তু একটু একটু করে বাড়ছে। তাহলে এটা ধরে নাও কোনো একটা এইচ এর ভ্যালু H1, তার জন্য এখানে তৈরি হলো B1, দেখতে পাওয়া যাচ্ছে। তাহলে একটু H1 দিলাম, তার জন্য B1 একটু বাড়লো। আবার একটু H2 দিলাম, আর একটু বৃদ্ধি করলাম, B2 পেলাম, এটা হলো H2, এখানে তৈরি হলো B2। আর একটু বাড়ালাম, এখানে দেখতে পাচ্ছি H3, এখানে B3, আরো বাড়ালাম, এখানে দেখতে পেলাম হয়তো H4, এখানে হচ্ছে B4। ভালো করে খেয়াল করে দেখো, এখানে মোটামুটি ইন্টারভেল গুলো সেম সেম রাখতে হয়তো পারিনি, কিন্তু তা হলেও দেখো এদের গ্যাপ যা, তার তুলনায় কিন্তু এখানে গ্যাপ দেখো অনেক বেশি বেশি করে তৈরি হয়েছে। তাহলে এখান থেকে কি ক্লিয়ার হলো, এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড আমি বাড়াচ্ছি, তো এখানে ভিতরে চুম্বকায়ন কিন্তু অনেক বেশি করে ইনক্রিজ করে যাচ্ছে। ফেরোম্যাগনেটিক পদার্থের কনসেপ্ট তাই ছিল, বাইরের যে ফিল্ড থাকে তার থেকে ভিতরে ফিল্ড লাইনের সংখ্যা অনেক বেশি থাকে, প্রায় 1000 থেকে 6000 গুণ বেশি। তাহলে বাইরে যদি একটা বলরেখা থাকে তো ভিতরে 1000 বলরেখা আছে। কারণ ও কি করে, ও আশেপাশের যত বলরেখা আছে সেটাকে টেনে নিজের ভিতরে ঘুরে নেয়, তার জন্য ওর ভিতরে চুম্বক ধর্ম প্রবলভাবে দেখতে পাওয়া যায়। তো যাই হোক, তাহলে এখানে ফার্স্টে যখন চুম্বকায়ন প্রক্রিয়া করছে, অর্থাৎ এইখান থেকে গ্রাফটা ধীরে ধীরে যতদূর যাচ্ছে এতদূর একটু 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 করে আমি একটু একটু করে এখানে কারেন্টের পরিমাণ বাড়াতে থাকছি, তড়িৎ প্রবাহ মাত্রার পরিমাণ বাড়াতে থাকছি, ভোল্টেজ ইনক্রিজ করতে থাকছি, তেমন ধীরে 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 এখানে দেখছি চুম্বকায়ন বাড়তে থাকছে বাড়তে থাকছে বাড়তে থাকছে। একটা টাইম পৌঁছানোর পর, অর্থাৎ এ পয়েন্টে পৌঁছানোর পর, এ পয়েন্টে পৌঁছানোর পর ধরো এটাকে নাম দিলাম H5। এই H5 এ পৌঁছানোর পর
আমি দেখছি এখানে যেটা পেলাম তার নাম দিলাম হচ্ছে ধরে নাও B5। আরো যদি এইচ কে বাড়াই আমি দেখতে পাবো যে বি কিন্তু আর ইনক্রিজ করবে না। অর্থাৎ এইচ কে তো আমি ইনক্রিজ করছি কিন্তু বি কিন্তু আর ইনক্রিজ করছে না। একটা নির্দিষ্ট পয়েন্ট এ পৌঁছে যাওয়ার পর কিন্তু বি আর ইনক্রিজ করবে না এইচ এর সাথে সাথে। ক্লিয়ার হলো? আর একটা কথা ভালো করে মাথায় রাখবে যে এই যে টপিকটা আজকে আলোচনা করছি এটা বোর্ড এক্সাম এবং অ্যাডভান্স লেভেলে দুই জায়গাতে বহুবার কোশ্চেন এসছে। টু মাচ ইম্পর্টেন্ট, প্রচন্ড ইম্পর্টেন্ট টপিক এটা। তাহলে ফার্স্ট কি বললাম যে আমি যখন H0 রেখেছিলাম অর্থাৎ বাইরের এক্সটার্নাল ফিল্ড যেটা আছে সেটা যখন 0 ছিল তখন ভিতরে ম্যাগনেটিক ফিল্ডও 0। ধীরে ধীরে এইচ বাড়াচ্ছি, বিও বাড়ছে। যত আমি বাইরের এক্সটার্নাল ফিল্ডের ম্যাগনেটিক ফিল্ডটাকে যত জোরালো করছি তাহলে কি দেখতে পাচ্ছি যে একটা পয়েন্ট, যে পয়েন্টটার নাম হচ্ছে এ কে ইনক্রিজ করে যাওয়ার পর আমি কিন্তু এইচ বাড়ালেও বি কিন্তু আর ইনক্রিজ করছে না। এই এ পয়েন্টের নাম হচ্ছে স্যাচুরেশন পয়েন্ট। এই পয়েন্টের নাম কি? স্যাচুরেশন পয়েন্ট। মানে গল্পটাকে কিভাবে ভাববো যে কোনো একটা লোহার টুকরো আছে বা একটা কোর এরিয়াতে আমি ম্যাগনেটিক ফিল্ড তো বাড়াচ্ছি এক্সটার্নাল, কিন্তু ওই লোহাটা যতটা চুম্বক হবার হয়ে গেছে আমি আরো চেষ্টা করছি ওকে চুম্বকে পরিণত করে, আরো তীব্র শক্তিশালী চুম্বক তৈরি করার, কিন্তু এটা আর হচ্ছে না। একটা টাইম পর্যন্ত, একটা লিমিট পর্যন্ত, একটা টেম্পারেচারে অবশ্যই একটা নির্দিষ্ট টেম্পারেচারে কিন্তু এটা ডিপেন্ড করে। যাই হোক, কোনো একটা নির্দিষ্ট টেম্পারেচারে আমি বাইরের এক্সটার্নাল ফিল্ডটাকে আরো জোরালো করতে থাকলে ভিতরের যে কোর এরিয়ার ভিতরে থাকা যে চৌম্বক পদার্থটা আছে তার চৌম্বকায়ন কিন্তু ফিক্সড হয়ে যাবে। এই ফিক্সড যে পয়েন্টে হয়ে গেল সেটাকেই বলা হচ্ছে স্যাচুরেশন। ক্লিয়ার? আচ্ছা, তাহলে ফার্স্ট আমার এই যে স্টার্টিং যেখান থেকে করেছিলাম, যাত্রা যেখান থেকে শুরু করেছিলাম সেখান থেকে গ্রাফটার এতদূর পর্যন্ত যাত্রাটাকে অর্থাৎ ও থেকে এ পর্যন্ত রাস্তাটাকে বলা হচ্ছে চুম্বকায়ন। অর্থাৎ ফাঁকা একটা লোহা এখন চুম্বকে পরিণত হয়ে গেল। একটা লোহা এখন কিসে পরিণত হয়ে গেল? চুম্বকে পরিণত হয়ে গেল। ক্লিয়ার? বোঝাতে পেরেছি কি বললাম? ক্লিয়ার তো? তাহলে বাইরের ফিল্ড এই চুম্বকায়নের মধ্যে একটা পয়েন্ট পার করার পর কি হচ্ছে? স্যাচুরেশনে পৌঁছে যাচ্ছে। অর্থাৎ এইচ তো আমি বাড়াবো কিন্তু বি আর ইনক্রিজ করলো না। তাহলে 0 থেকে এ জার্নিটাকে কি বলা হবে? চুম্বকায়ন। এর ভিতরে এ পয়েন্টের কি নাম হলো? স্যাচুরেশন পয়েন্ট। ক্লিয়ার? খুব মন দিয়ে শুনবে, এগুলোই কিন্তু পরীক্ষার কোশ্চেন। এবার আসছে হচ্ছে ধারণ ক্ষমতা বা রিটেনটিভিটি। যখন বাহ্যিক চৌম্বক ক্ষেত্রের মান আমি কমাতে থাকবো, বাহ্যিক চৌম্বক ক্ষেত্রের মান আমি কমাতে থাকবো মানে কি? যে এইচটাকে আমি বাড়িয়েছিলাম এদিকে সেটাকে এবার কমাবো। কমাবো মানে কয়েলের ভিতরে যে কারেন্টটা যাচ্ছিল তার পরিমাণটা ধীরে ধীরে কমাতে থাকবো। কয়েলের ভিতরে যে কারেন্টটা যাচ্ছিল সেটাকে ধীরে ধীরে এবার ডিক্রিজ করতে থাকবো। ডিক্রিজ করার এই সেন্সটা থেকে আমরা কি বুঝতে পারছি যে বাইরের বা এক্সটার্নাল যে ম্যাগনেটিক ফিল্ড সেটাকে আস্তে আস্তে আমি ডাউনফল করছি। তাহলে এইচ যখন আমি কমাচ্ছি, ভালো করে এখানে খেয়াল করে দেখো, এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভালো করে এই মায়ের সাথে খেয়াল করো। আমি এইচটাকে এবার কমাচ্ছি, আরো বড় করে দেবো, ভালো করে খেয়াল করে দেখো। এইচটাকে আমি কিন্তু এবার ধরো এখানে ছিল এইচ, কমিয়ে যখন আমি, এইটা কিন্তু ফার্স্ট জার্নি, এটা কিন্তু ফার্স্ট জার্নি, এই জার্নির কথা ভুলে যাও, হয়ে গেছে, আমি পৌঁছে গেছি স্যাচুরেশন পয়েন্টে। এবার এইচ আমি কমাচ্ছি, আস্তে আস্তে এইচ কে কমিয়ে আমি যখন এখানে পৌঁছাচ্ছি দেখো বি কিন্তু সেই হারে আর কমছে না, বি কিন্তু সেই হারে আর কমছে না। এটা বি যাই বলো ভ্যালু, ধরো আমি যদি সমান সমান কাটি এটা 0,
1 2 3 4 5, তাহলে এটা 0, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, আর ধরে নাও এখানে আছে 5 এই স্যাচুরেশন পয়েন্টের পরে। এটাকেও ধরো মোটামুটির উপরে ভেঙে নিই, 1 2 3 4 5, তাহলে বি এর ভ্যালু এখানে কত পাচ্ছি? 5। তাহলে আমি দেখতে পাচ্ছি 5-এ ধরে নাও 5 পাচ্ছি। এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড কত, ম্যাগনেটাইজেশন ফোর্স কত লাগিয়েছি? ম্যাগনেটাইজেশন ফোর্স লাগিয়েছি 5। কিন্তু গ্রাফ কি বলছে? ম্যাগনেটাইজেশন 5 থেকে যখন 4-এ এলাম, গ্রাফ কি বলছে? গ্রাফ বলছে ফ্লাক্স ডেনসিটি অর্থাৎ বি ভিতরে কিন্তু সেমই থাকছে, চুম্বকায়ন কিন্তু আর কমছে না, আরো কমাচ্ছে। 4 থেকে আসলাম 3, গ্রাফ কি বলছে? বি থাকছে। অর্থাৎ প্রথমবার যে ঘটনাটা ঘটেছিল, আমি যখন ধীরে 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 বাইরের চুম্বক ক্ষেত্রকে তীব্র ক্ষেত্রে থেকেছি, তীব্র করতে থেকেছি, তখন কিন্তু দেখেছি আস্তে আস্তে লোহা কিন্তু আরো তীব্র থেকে তীব্র চুম্বকে পরিণত হচ্ছিল, ধীরে ধীরে কিন্তু তার ক্ষমতা বাড়াচ্ছিল। ফিরবার সময় এখান থেকে হিস্টেরেসিস গল্পটা বোঝা যাবে। ফিরবার সময় ফিরছি যখন, ফিরবার সময় কি দেখছি? আমি এইচ কমাচ্ছি 5 থেকে 4, 4 থেকে 3, বি কিন্তু পিছিয়ে থেকে গেল, বি কিন্তু সেই হারে ওর সাথে তাল মিলিয়ে কমলো না। ওই জন্য বলেছিলাম বাড়াতে গিয়েও পিছিয়ে থাকে, কমাবার সময়তেও পিছিয়ে থাকবে। এই পিছিয়ে থাকার ঘটনাটাকেই বলা হচ্ছে হিস্টেরেসিস। ক্লিয়ার? হিস্টেরেসিস কথার অর্থই হচ্ছে পিছিয়ে থাকা। তাহলে শুরু যখন করেছি কি দেখেছি? শুরু যখন করেছি তখন কি দেখছিলাম? এখানে বাড়িয়েছিলাম এই হচ্ছিল, এখানে বাড়িয়েছিলাম এই হচ্ছিল, এখানে বাড়িয়েছিলাম এই হচ্ছিল, এটা হলো না। এখানে বাড়িয়েছিলাম যখন তখন এই হচ্ছিল, দেখো কিছু কিছু পরিমাণ কম ছিল। এবার যখন আমি উল্টো দিকে যাচ্ছি, এগুলোকে মুছে দিই, আমি যখন উল্টো দিকে যাচ্ছি দেখো বি কিন্তু ওর থেকে পিছিয়ে গেল, কমাতে পিছিয়ে গেল, কমে যাওয়াতে পিছিয়ে গেল। এই যে যতটা কমলো, 5 থেকে 3 পৌঁছে গেছে, বি কিন্তু টিল 5-এই পরিণত হয়ে আছে। 3 থেকে 2-এ গেলাম, 3 থেকে 2-এ গেলাম, বি সামান্য কমেছে, সামান্য কমেছে, দেখা গেল হয়তো 4.7। 2 থেকে 1-এ গেলাম, 2 থেকে 1-এ গেলাম, দেখতে পাচ্ছি 4-এ পৌঁছালো। তারপরে কোথায় গেলাম? 1 2 0 তো এখানে নয়, 0 এখানে ছিল, যাই হোক এটা ভুল নেওয়া হয়েছে, এটা 0, এটা ছিল হচ্ছে গিয়ে 1, এটা 1 2 3 4 5, আর এটা হওয়ার কথা ছিল 6। তাহলে 6 থেকে যখন 5 আসছি 5, 5 থেকে যখন 4-এ এলাম 5, 4 থেকে যখন 3-এ এলাম 4.7, দেখো এটার নাম দিলাম 4.7। 3 থেকে যখন 2-এ এলাম 4, 2 থেকে যখন 1-এ এলাম, 2 থেকে যখন 1-এ এলাম দেখতে পাচ্ছি 3.8। তো দেখো প্রতিবার কি হচ্ছে? এইচ কিন্তু অনেক অনেক কমিয়ে দিচ্ছি, কিন্তু বি সে হারে কিন্তু কমছেই না, পিছিয়ে থাকছে। কিসে পিছিয়ে থাকছে? কমে যাওয়াতে পিছিয়ে থাকছে। কিসে কমে থাকছে? তাহলে কি হলো? বাইরের এক্সটার্নাল ফিল্ডটাকে যখন আমি কমাচ্ছি, ভিতরের ম্যাগনেটিক ফিল্ড কিন্তু কমছে না। এই ঘটনাটাকে বলা হচ্ছে রিটেনটিভিটি। কি বলা হচ্ছে? রিটেনটিভিটি। তাহলে রিটেনটিভিটি কোথা থেকে কোথায় জার্নি করলো? এ টু বি। তাহলে শুরু করেছিলাম এই, তারপরে ফিরছি এই, এখানে পৌঁছালাম, রিটেনটিভিটি কমপ্লিট হলো। হলো। এবার আমি যখন কমাতে পারলাম না, অর্থাৎ জিরো যখন করতে পারলাম না ভিতরে, তখনও আমি যখন পুরো জিরোতে পৌঁছে গেছি, দেখো জিরোতে এইচ কোথায় পৌঁছেছে? 0, তখনও কিন্তু বি এর একটা আচ্ছা খাসা ভ্যালু দেখতে পাচ্ছি 3। তাহলে এইচ তো 0, এইচ তো 0, কিন্তু বি তখনও 3, বি তখনও কিন্তু 3। তাহলে পুরো কারেন্ট প্রবাহ বন্ধ করে দিয়েছি, কয়েলের ভিতরে তড়িৎ প্রবাহ স্টপ। আমি চেয়েছি যে আর ওকে চুম্বক রাখবো না, পুরো কারেন্ট স্টপ করে দিলাম, দেখলাম ও তখনও চুম্বক ধর্ম প্রদর্শন করছে। অর্থাৎ লোহার টুকরোটার ভিতরে কিন্তু তখনও চুম্বক চরিত্র রয়ে গেছে। আমি জাস্ট 1 2 3 বোঝানোর জন্য এই পয়েন্টগুলোকে ইন্ডিকেট করছে, যাতে মাথায় ঢোকে ভালো করে, তার জন্য। তাহলে তখনও দেখতে পাচ্ছি 3। তাহলে এবার উপায় কি? আমি চাইছি যে ওই যে চুম্বক হয়ে গেছে ওকে আবার লোহা করব, তাহলে এবার অত্যাচার শুরু করতে হবে। করতে হবে কি হবে না?
বেশ, তাহলে পরের পয়েন্টটা যেটা হচ্ছে সহনশীলতা বা কোরিসিভিটি। সহনশীলতা বা কোরিসিভিটি, সহনশীলতার প্রোগ্রাম কোথায় শুরু হচ্ছে? তাহলে জিরোতে আমি কি দেখতে পেলাম? এইচ যখন জিরো, কালারটা একটু চেঞ্জ করি, এইচ যখন জিরো তখন বি দেখতে পাচ্ছি এখানে কিন্তু 3, আগের ছবি অনুযায়ী 3 ভ্যালু পেয়েছি। এবার আমি অত্যাচার স্টার্ট করলাম, অর্থাৎ কারেন্টের ডাইরেকশনকে করে দিলাম উল্টো। কারেন্টের ডাইরেকশনকে করে দিলাম উল্টো, অর্থাৎ কয়েলে যেটা আগে এদিকে কারেন্ট যাচ্ছিল, এদিকে কারেন্ট যাচ্ছিল, এখন কি করছি? এদিকে কারেন্ট পাঠাচ্ছি। মানে কারেন্টটা আগে এদিক দিয়ে ইনপুট হচ্ছিল, এখন এদিক দিয়ে ইনপুট করছি। ক্লিয়ার করতে পেরেছি না পারিনি? আগে কারেন্টটা কোন দিকে যাচ্ছিল? এই যাওয়ার পর এই ঘুরেছে, এই ঘুরেছে, এই ঘুরেছে, তো এই দিক দিয়ে বেরিয়ে যাচ্ছিল। এখন কি করছি? উল্টো দিক দিয়ে কারেন্ট প্রবাহ স্টার্ট করে দিলাম, অর্থাৎ এদিক দিয়ে। তাহলে এদিক দিয়ে যখনই তড়িৎ প্রবাহ হচ্ছে, দেখো ভালো করে তাকাও, এদিকে তড়িৎ প্রবাহ হচ্ছে, তাহলে ম্যাগনেটিক ফিল্ড লাইন কোন দিকে কাজ করছে? এদিকে। তাহলে এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড এখন উল্টে গেছে। এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড এখন উল্টে দিলাম। উল্টে দিলে পরেও কি হচ্ছে ঘটনা? উল্টে দিলাম, যখন এইচ এর ভ্যালু আস্তে আস্তে নেগেটিভের দিকে যাচ্ছে, দেখতে পাচ্ছ? একটু বড় করি। এইচ এর ভ্যালু যখন আমি আস্তে আস্তে নেগেটিভের দিকে যাচ্ছে, যখন যাচ্ছি, সি পর্যন্ত আমি দেখতে পেলাম ধীরে 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 করে বি এর ভ্যালু হলো গিয়ে 0। অর্থাৎ তড়িৎ প্রবাহের ডাইরেকশন উল্টে দিয়ে ম্যাগনেটিক ফিল্ডকে, কোন ম্যাগনেটিক ফিল্ড? এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড। এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডকে যখন পুরো উল্টে দিলাম, তখন দেখলাম একটা ভ্যালুতে গিয়ে বি কমে 0 হলো। বি কমে 0 হলো। ক্লিয়ার হলো? এই যে তোমার ও যে লড়াকু স্বভাব, বেঁচে থাকবার যে ইচ্ছা, ও নিজেকে স্থায়িত্ব বজায় রাখার যে সহ্য ক্ষমতা, সেই জন্য এর নাম দেওয়া হয়েছে সহনশীলতা বা কোরিসিভিটি, তাই নয়? ফার্স্ট এডটা কি করছিলাম? ম্যাগনেটিক ফিল্ড ছিল এক্সটার্নাল, আস্তে আস্তে জিরোর দিকে গেছি, অত্যাচার করিনি। আমি যে সাহায্যটা করছিলাম সেটা অফ করে দিয়েছিলাম আগেরটায়। ভালো করে ফারাকগুলো খেয়াল করো, ছোট করি। আগেটাতে কিন্তু কোনো অত্যাচার করিনি, করেছি? অত্যাচার করা হয়নি। তাকে বলা হচ্ছে ধারণ ক্ষমতা। কি বলা হচ্ছে? রিটেনটিভিটি বা ধারণ ক্ষমতা। ওর ভিতরে চুম্বকের একটা ধারণ হলো, ধরে থাকলো চুম্বকত্ব। এবার আমি কি কি করে ও ধরছে চুম্বকত্ব সৃষ্টি হচ্ছে কি করে? বাইরের এক্সটার্নাল ফিল্ডটা, বাইরের এক্সটার্নাল ফিল্ডকে এবার কমাতে 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 আমি 0 করছি, তখনও দেখছি কিছু পরিমাণ চুম্বকত্ব ধরে রেখে দিয়েছে। কি করছে? আমি যখন 0 করে দিয়েছি, তখনও দেখছি কিছু পরিমাণ চুম্বকত্ব ধরে রেখে দিয়েছে। যেহেতু ধরে রেখে দিচ্ছে, সেখান থেকে নাম এসছে ধারণ ক্ষমতা, এবং এর নাম হচ্ছে রিটেনটিভিটি। ওকে, পরের প্রক্রিয়াতে কি করছি? এবার কিন্তু উল্টো কাজ করছি, ওকে অত্যাচার করছি, ওর চুম্বকত্ব নষ্ট করার জন্য উল্টো দিকে ফিল্ড চালাচ্ছি। তখনও দেখছি ও লড়াই চালাচ্ছে। কিসের জন্য? সহ্য করার জন্য, নিজের চৌম্বকত্ব বাঁচানোর জন্য লড়াই করছে। সেটাকে বলা হচ্ছে সহনশীলতা বা কোরিসিভিটি। কোরিসিভিটি কোথা থেকে স্টার্ট হলো? বি পয়েন্ট থেকে স্টার্ট হয়ে, এটা হচ্ছে বি পয়েন্ট, শেষ হলো হচ্ছে গিয়ে সি পয়েন্টে। বি পয়েন্ট থেকে স্টার্ট হয়ে সি পয়েন্টে শেষ হলো। তাহলে এতটুকু হচ্ছে কোরিসিভিটি। ক্লিয়ার? বোঝা গেল? প্রত্যেকটা পয়েন্টকে পজ করে করে অবশ্যই লিখবে, নাহলে কিন্তু এ মনে রাখা সম্ভব নয়। ওকে, এবার আসছি পরবর্তী পর্যায়ে, সেটা হচ্ছে বিপরীত সম্পৃক্ততা। বিপরীত সম্পৃক্ততা, বিপরীত সম্পৃক্ততা কি? যেমন এখানে দেখতে পেলাম, এটা তো ওয়াই অ্যাক্সিস, এটাকে বড় করো। এটা ছিল হচ্ছে কি আমাদের ওয়াই অ্যাক্সিস। তাহলে ওয়াই অ্যাক্সিসের এইখানে যে ভ্যালুটা পাচ্ছি, ওয়াই অ্যাক্সিসের এখানে যে ভ্যালুটা পাচ্ছি, এই ভ্যালুটা নিশ্চয়ই বি প্লাস আকারে প্রকাশ করব। ওয়াই অ্যাক্সিসে পজিটিভ দিকে আছে, ঠিক? বোঝা গেল? আমি যখন এইচ কে এবার নেগেটিভে নিয়ে চলে গেছি, এটা তো নেগেটিভ জার্নি হলো এইচ এর, আরো নেগেটিভ যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, এবার কি দেখতে পাচ্ছি? বাড়াচ্ছি এখানে
তখন 0 হলো করসিভিটির শেষ পয়েন্ট। আরো এইচ বাড়ালাম, আবার ম্যাগনেটিক ফিল্ড তৈরি হলো। অর্থাৎ ভিতরের যে কোর ছিল সেই কোরে ফার্স্টে এটা ছিল নর্থ, এটা ছিল সাউথ। আমি যখন জার্নি উল্টো দিকে করতে লাগলাম, এই নর্থের এনার্জি কমতে লাগলো, সাউথের এনার্জি কমতে লাগলো। হলো কমতে 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 একটা টাইম আসলো যখন এ আর চুম্বক থাকলো না, শুধুই একটা লোহার টুকরো হয়ে গেল। কে? কোরটা, কোরের কথা বলছি, শুধুই লোহার টুকরো। কোথায় সেটা? এই পয়েন্টে। এই পয়েন্টটা কত না কি নাম? সি। তাহলে সি পয়েন্টে যখন পৌঁছালাম, অর্থাৎ এইচ এর ভ্যালু যখন নেগেটিভ একটা সার্টেন কোনো একটা পৌঁছালো, তখন আমি দেখছি এটা শুধুই একটা লোহার টুকরো। এবার আরো যখন এইচ কে ধীরে ধীরে এদিকে বাড়াচ্ছি, নেগেটিভের দিকে বাড়াচ্ছি, তখন দেখতে পাচ্ছি নতুন করে এখানে আবার নর্থ পোল জন্ম নিচ্ছে, এখানে আবার সাউথ পোল। অর্থাৎ আগে নর্থ ছিল এদিকে, সাউথ ছিল এদিকে, এখন দেখছি নর্থ হয়ে গেল এদিকে, সাউথ হয়ে গেল ওদিকে। অর্থাৎ ম্যাগনেটিক ডাইপোল গুলো যেগুলো আগে এরকম করে মুভ করেছিল, ভুলাকা হয়ে গেল সাউথ টু নর্থ। তাহলে এখন কোন দিকে মুভ করে আছে? এখন মুভ করে আছে এটা ম্যাগনেটিক ডাইপোলের। আগে মুভ করেছিল কোন দিকে? এদিকে। মাঝে কি রকম হয়ে গেছিল? মাঝে কোনো ডাইরেকশন নেই, একদম এলোমেলো একটা কন্ডিশন। কেউ হয়তো এরকম, কেউ এরকম, কেউ এরকম, কেউ এরকম। আর শুরুর দিকে কি হয়েছিল? ফার্স্টে কি হয়েছিল? সব বা এদিকে, সব বা এদিকে, সব বা এদিকে। এদিকে তৈরি হয়েছিল সাউথ, এদিকে তৈরি হয়েছিল নর্থ। ম্যাগনেটিক ডাইপোল মুভমেন্টের কথা যদি ভাবে, এখানে হচ্ছে পরমাণুটা, 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 ঘূর্ণনটা, ঘূর্ণনের জন্য এটা সাউথ পোল, এটা নর্থ পোল। এবার কি শুরু হলো? যত আমি এইচ এদিকে বাড়াচ্ছি, এদিকে ম্যাগনেটিক ডাইপোল গুলো চালু হয়ে গেল, চালু হয়ে গেল, চালু হয়ে গেল। তাহলে এটা হয়ে গেল সাউথ, এটা হয়ে গেল নর্থ, এগুলো হলো পরমাণু, এগুলো হলো পরমাণু। ক্লিয়ার করতে পেরেছি আশা করি। ফেরোম্যাগনেটিক পদার্থতে আমরা কি দেখেছি? অলরেডি ডাইপোল মুভমেন্ট থাকে, ম্যাগনেটিক ডাইপোল মুভমেন্ট অলরেডি থাকে, বাইরের ফিল্ডের সাথে সমান তাৎপর্যপূর্ণ অবস্থায় থাকে না, তার জন্য চৌম্বক ধর্ম প্রদর্শন করে না। এক্সটার্নাল ফিল্ড যখন আসে, তখন এক্সটার্নাল ফিল্ডের দিকেও মুভ করে নেয়, তখনও চৌম্বকত্ব প্রদর্শন করতে লাগে। কারণ আজকের আলোচনা কিন্তু আমাদের ডায়াপ্যারা নিয়ে নয়, আজকে আলোচনা কিন্তু ফেরোম্যাগনেটিক নিয়ে। পুরো আলোচনাটা, হিস্টেসিস চক্রটাই কিন্তু ফেরোম্যাগনেটিক নিয়ে। তাহলে পুরো চুম্বকের ব্যাপারটা এখন গেছে উল্টো। তাহলে উল্টোটাতেও কি দেখছি? বাড়ছে। আরো গেলাম, আরো বাড়লো, আরো গেলাম, আরো বাড়লো, আরো গেলাম, আর বাড়লো না, আরো গেলাম, আর বাড়লো না। তাহলে এই যে এফ পয়েন্টে যখন পৌঁছালাম, এই পয়েন্টটাকে আবার স্যাচুরেশন পয়েন্ট বলবো, এই পয়েন্টটাকে আবার স্যাচুরেশন পয়েন্ট বলবো। কিন্তু এই স্যাচুরেশন পয়েন্টের ভ্যালু মাইনাস বি হবে। অর্থাৎ আগে নর্থ সাউথ যেদিকে ছিল, এখন তার উল্টো দিকে হয়ে গেছে। স্যাচুরেশন হয়েছে ঠিকই, আগের বারও স্যাচুরেশন হয়েছিল ঠিকই, কিন্তু সেটা প্লাসে ছিল, এখন তার তুলনায় এখন সেটা মাইনাসে। বোঝাতে পারলাম কি বলতে চাইছি? সেই জন্য এটাকে বলা হচ্ছে বিপরীত সম্পৃক্ততা। বিপরীত সম্পৃক্ততা কথাটা কেন এসছে বোঝা গেছে এবার? তাহলে কোথা থেকে কোথায় জার্নি করেছি? সি টু এফ, সি টু এফ। ক্লিয়ার? বোঝা গেছে? লিখে নাও। তো এবার এতটুকু বোঝা গেল যে জার্নি স্টার্ট করেছিলাম শূন্য থেকে, তারপরে জার্নি কিন্তু ফিরিয়ে আবার শূন্য টাচ করেছি এবং 12 বার শূন্য টাচ করব। লুপটা কমপ্লিট করতে করতে এবার দেখো কতগুলো মজার ঘটনা ঘটে গেছে, যেগুলো তোমরা পড়তে পড়তে হয়তো খেয়াল করোনি। এই মাঝে সাঝে মধ্যে একটু ভূত চেপে খেয়াল করোনি। কি খেয়াল করোনি? খেয়াল করার মতো বিষয়, জার্নি স্টার্ট হয়েছে কোথা থেকে? ও থেকে। গেছি কোথায়? এ তে। এ কে কি বলেছি? স্যাচুরেশন পয়েন্ট পজিটিভে। এটা দেখো দেখতে গেলে পজিটিভ নেগেটিভ বলে কিছু হয় না। কেন হয় না? আমি যদি এই নেগেটিভটাকেই নিয়েই যদি কাজ শুরু করতাম, তাহলে ওইটাই আমার পজিটিভ। মানে একে যদি পজিটিভ বলি, আলটিমেট ওকে নেগেটিভ বলতে হবে। মানে আমি বলতে চাইছি এটা নর্থ,
এটা সাউথ, এটা নর্থ, এটা সাউথ। তুমি এখন বলতে পারো যে এর সাপেক্ষে এটা নেগেটিভ বা উল্টো, কিন্তু যদি একক অবস্থায় থাকে তাহলে কি নেগেটিভ বলবো? বলা কোনো প্রশ্নই নেই। তার মানে এই পজিটিভ নেগেটিভটা একটা কনসেপচুয়াল ম্যাটার, যে আমি কোন দিক থেকে প্রক্রিয়াটা স্টার্ট করছি আর কোন দিকে তড়িৎ প্রবাহ রেখেছি, বাস দ্যাটস অল। এটাকে আমার পজিটিভ হতে পারতো, তখন ওটাকে নেগেটিভ বলতে হতো। ক্লিয়ার করতে পারলাম না? ওটাকে পজিটিভ বলছি বলে একে নেগেটিভ বলছি। তাহলে জার্নি স্টার্ট হয়েছিল 0 থেকে, কে 0, H0, সাথে কে ছিল B0। আবার বলছি, জার্নি স্টার্ট হয়েছিল 0 0। ভাবো তো, এরপরে 0 তো আমি পৌঁছেছি, আর 0 0 পয়েন্ট কি অ্যাচিভ হয়েছে? ভাবো, আর কিন্তু 0 0 পয়েন্ট অ্যাচিভ হলো না। খেয়াল করে দেখো, 0-তে B0 ছিল, পরের জার্নিতে কোথাও কিন্তু 0,0 পয়েন্ট আর রিপিট হয়নি। আর কি লক্ষ্য করার মতো বিষয়, জার্নি স্টার্ট করার সময় এইচ এর সার্টেন কোনো একটা ভ্যালুতে বি এর যা ভ্যালু ছিল, দ্বিতীয়বার রিটার্ন করার সময় এইচ এর জন্য বি এর কিন্তু আলাদা ভ্যালু অ্যাচিভ করেছে। অর্থাৎ এক্সটার্নাল ফিল্ডের একই ভ্যালুতে চুম্বকের ভিতরে চুম্বকায়ন কিন্তু ভিন্ন ভিন্ন পাচ্ছি। দুটো পয়েন্ট খুব ইম্পর্টেন্ট পয়েন্ট কথাবার্তা বললাম, আশা করি উপলব্ধিটা হয়েছে। জার্নি আমাদের 0 0 থেকে স্টার্ট হয়েছে, অর্থাৎ কয়েলে তড়িৎ প্রবাহ 0, I 0, তখন বি 0। এইটা কিন্তু ওয়ান টাইম, একবার, অনলি ওয়ান টাইম। তারপর লুপে আমি যতবার প্লাস মাইনাস কারেন্টের দিক উল্টে পাল্টে যা ইচ্ছা করি, আর ওই 0 পয়েন্ট কিন্তু অ্যাচিভ হবে না। তাহলে আমি নির্দিষ্ট করে বলতে পারবো না যে এইচ এর এই ভ্যালুর জন্য বি এর এই ভ্যালু হবে, এইচ এর এই ভ্যালুর জন্য বি এর এই ভ্যালু হবে। ক্লিয়ার হলো কি হলো না? যেমন আরেকটা উদাহরণ দেখো, 0 পয়েন্টে বি এর ভ্যালু দেখো, ফ্লাক্স ডেনসিটির ভ্যালু দেখো এটা। আবার সেম উল্টো দিক থেকে জার্নি করলে বি এর ভ্যালু দেখো এটাও। খেয়াল হলো না? কি বললাম? যখন আমি জার্নি স্টার্ট করে 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 এইখানে এলাম, তখন বি এর ভ্যালু কিন্তু পজিটিভ, মানে নর্থ সাউথ হয়ে আছে। যখন আমি এদিক থেকে জার্নি করে করে আবার এখানে পৌঁছালাম, এইচ এর ভ্যালুকে যখন 0 আনলাম, তখন তো সাউথ নর্থ হয়ে আছে, মানে পুরো উল্টো দেখাচ্ছে। তাহলে একই এইচ এর জন্য ভিন্ন ভিন্ন বি এর ভ্যালু আসে। হিস্টেরেসিস চক্রের এটাই হচ্ছে মজা। ঠিক। আর একটা জিনিস খেয়াল করো, তাহলে পরের পড়াগুলো বুঝতে সুবিধা হবে। এই যে এইচ এর যে চওড়াটা, এটা যদি আরেকটু বেশি চওড়া হয়, তাহলে গ্রাফটা এরকম কিছু একটা হতো, ঠিক তো? আরো বেশি চওড়া করে দিলে, কালারটাকে ধরো আলাদা নিলাম, এটা একটু ভালো করে বুঝে। এখন এতটা চওড়া, ঠিক এতটা চওড়া, কতটা দেখা যাচ্ছে বুঝতে পারছি না, একদমই বোঝা যাচ্ছে না। কি দিয়ে করি, এটা দিয়ে করি। এখন এতটা চওড়া, এবার দেখা যায়, হ্যাঁ দেখা যাচ্ছে। আগে চওড়া কতটা ছিল? আগে চওড়া ছিল এটা। আচ্ছা, এই যে চওড়াটার ফারাক যদি হয়ে যায় কখন হিস্টেরেসিস গ্রাফ, এখন এই গ্রাফটা বানাচ্ছে কে? গ্রাফটা বানাচ্ছে দুজন, একজন হচ্ছে এইচ, আর একটা হচ্ছে কি মেটেরিয়ালস রেখেছি করে, যে উপাদানটা রেখেছি করে, তারা দুজনের লড়াইয়ের ফলাফল কিন্তু গ্রাফ, ঠিক তো? তাহলে কি উপাদান আছে ভিতরে, তার লড়াইয়ের ফলাফল যদি গ্রাফ হয়, তাহলে উপাদান পাল্টে গেলে গ্রাফও পাল্টাবে। পাল্টাবে কি পাল্টাবে না? অবশ্যই পাল্টাবে। কখনো চওড়া কম, কখনো চওড়া বেশি, এই ঘটনাগুলো ঘটতে লাগলো তো। এবার একটু খেয়াল করো, যদি কম চওড়াওয়ালা যদি হয়, তাহলে কি ইন্ডিকেট করছে? কম চওড়াওয়ালা যদি হয়, তাহলে দেখো বলতে চাইছে লো করেসিভিটি অ্যান্ড লো রিটেন্টিভিটি। লো করেসিভিটি অ্যান্ড লো রিটেন্টিভিটি, করেসিভিটিও কম, রিটেন্টিভিটিও কম। চওড়া যদি বেশি হয়, আমি একটা পোর্শন দেখতে বলছি, শুধু এই দিকটা দেখো, দুদিকে দেখলে তো একই গল্পই হবে, একবার নেগেটিভ, অত ঝামেলা যাওয়ার দরকার নেই। শুধু এই পোর্শনটা যদি দেখি, দেখো করেসিভিটিও হাই, রিটেন্টিভিটিও হাই, নয় কি? দেখো রিটেন্টিভিটি এতটা চলে গেছে,
কোরেসিভিটি এতটা চলে গেছে, রিটেনটিভিটি এতটা, কতটা, অনেক বেশি। চওড়া যখন কম, রিটেনটিভিটি এতটুকু, কোরেসিভিটি এতটা। উল্টো করে বললে এরকম বলতে পারি না যে চওড়া কম সে চট করে তার মেরুটাকে পাল্টে ফেলছে, যে চওড়া কম সে চট করে তার মেরুটাকে পাল্টে ফেলছে, যে চওড়া বেশি সে চট করে মেরু পাল্টাচ্ছে না। পাল্টাচ্ছে না মানে সাউথ থেকে নর্থ হওয়া বা নর্থ থেকে সাউথ হওয়ার গল্পটা বলছি। ক্লিয়ার হয়েছে না হয়নি? তাহলে মোটামুটি একটা আইডিয়া পেলাম কি, যত চওড়া, যদি উপরের পোর্শনটাকে দেখা যায় তাহলে লড়াই করছে চুম্বক ক্ষমতা কমানোর জন্য, আবার কোরেসিভিটিতে দেখতে পাচ্ছি যে জিরো হতে গিয়ে লড়াই করছে বা দিক পাল্টাতে গিয়ে লড়াই করছে। তাহলে যে যত চওড়া সে তত স্থায়ী চুম্বক। ওকে, বোঝাতে পেরেছি? লুপ কমপ্লিট হয়ে গেল। এবার আসি হিস্ট্রিওসিস। তাহলে হিস্ট্রিওসিস কথার অর্থ হচ্ছে এইচ এর রেসপেক্টে আই কতটা পিছিয়ে আছে, পিছিয়েই থাকবে, এগিয়ে নয়। কিন্তু হিস্ট্রিওসিস কথার অর্থ হচ্ছে এইচ এর রেসপেক্টে আই কতটা পিছিয়ে আছে। এই নিয়ে আজকে আমাদের যত রাজ্যের গল্প সব কমপ্লিট হলো। এবার এর একে একে প্রয়োগে আসি। হিস্ট্রিওসিস লুপের যদি এ বি সি ডি ই এফ ঘুরিয়ে আবার যদি এতে যায় তাহলে পূর্ণ একটা চক্র কমপ্লিট হয়। অর্থাৎ একটা লোহার টুকরো ফার্স্টে চুম্বকে পরিণত হলো, আবার চুম্বক থেকে চুম্বকে মেরু উল্টে গেল, আবার কমছি তো আবার মেরু উল্টে গেল। জিরো কিন্তু আর হচ্ছে না, জিরো হচ্ছে, জিরোতে জিরো আর হচ্ছে, জিরো তো বি জিরো এমন ঘটনা আর পাচ্ছি না। মেরু পাল্টাচ্ছে, পিছিয়ে থাকা, পিছিয়ে থাকার গল্প তো একটু আগেই বললাম যে এই চেতনায় আয় কিন্তু বাড়তে গিয়েও পিছাচ্ছে, কমতে গিয়েও পিছাচ্ছে। ক্লিয়ার? ওকে। অসমানুপাতিক সম্পর্ক, ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। অসমানুপাতিক সম্পর্ক পরীক্ষায় কোশ্চেন আসতেই পারে, যে ডাইরেক্টলি প্রপোর্শন কিন্তু এটা মোটেই নয়। ডাইরেক্টলি প্রপোর্শন হলে তার গ্রাফ কেমন হয়? তার গ্রাফ হবে এরকম স্ট্রেট লাইন, আপ ডাউন হতে পারে কিন্তু স্ট্রেট লাইন হবে, ডাইরেক্ট সমানুপাতি নয়। দেখতেই পাচ্ছ বাঁকা গ্রাফ, এক এক সময় এক এক রকম ভাবে চেঞ্জেস হচ্ছে। আচ্ছা, আর একটা, এইটা খুব ইম্পর্টেন্ট। আমি উত্তর দিতে গিয়ে কিন্তু কখনোই বলতে পারবো না যে এইচ এর একটা নির্দিষ্ট মানের জন্য আয়ের কি ভ্যালু আসবে। একটু আগে আলোচনা ওটাই করলাম। কেন? দেখো এইচ এর একটা ভ্যালুর জন্য যেমন আমি এদিকে উপরে একটা ভ্যালু পাচ্ছি বি এর, আবার নিচের দিকেও একটা ভ্যালু পাচ্ছি, এটাকে বলছি প্লাস বি আর, এটাকে বলছি মাইনাস বি আর। ক্লিয়ার হলো? একই ভ্যালু, একই। এইচ কিন্তু দুটোই শূন্য, কিন্তু দুবার তিনবার তিন রকম, তিনবার। কেন? গল্পের যাত্রা, যাত্রা শুরুতে এইচ জিরোতে বি জিরো, যাত্রা যখন রিটার্ন করছি তখন এইচ এ বি আর, আবার যখন উল্টো দিক থেকে রিটার্ন করছি তখন এইচ এর জন্য মাইনাস বি আর। তাহলে এক এইচ এর জিরোর জন্য তিন রকম ভ্যালু, এবং উল্টো দিকে তো আছেই। আরো পয়েন্ট গুলোকে দেখবে তো রিটার্ন করার সময় সেই পয়েন্টকে টাচ করছে না। যেমন এখানে দেখতে পারো তিনটে পয়েন্টকে টাচ করছে। এই দেখো সেকশন করলাম, এ একটা পয়েন্ট, এ একটা পয়েন্ট, এ একটা পয়েন্ট, নয় কি? দেখো স্টার্টিং এর জন্য একটা পয়েন্ট, ফিরবার জন্য একটা পয়েন্ট, ফিরিয়ে যখন আবার উল্টো দিকে যাচ্ছি তার জন্য আবার একটা পয়েন্ট। খুব ইম্পর্টেন্ট জায়গা, গুরুত্বপূর্ণ কিছু সংকেত সমূহ, যেমন এ বিন্দুকে কি বলা হয়? স্যাচুরেশন পয়েন্ট। বি বিন্দুকে কি বলা হচ্ছে? ক্ষমতা, ধারণ ক্ষমতা বা রিটেনটিভিটি, বি বিন্দুটা। সি বিন্দুকে বলা হচ্ছে সহনশীলতা বা করসিভিটি, আর এফ বিন্দুকে বলা হচ্ছে বিপরীত সম্পৃক্ততা। এ কে কি বলা হচ্ছে? ফরওয়ার্ড সম্পৃক্ততা, আর এফ বিন্দুকে বলা হচ্ছে ব্যাকওয়ার্ড সম্পর্কিত, মানে নর্থ হয়ে গেছে সাউথ, সাউথ হয়ে গেছে। হিস্টেরিসিস লুপের শক্তির অপচয়। হিস্টেরিসিস লুপের শক্তির অপচয় মানে কি? দেখো, যদি এরকম ভাবে ভাবি, ধরে নাও এক্সটার্নাল যে ফিল্ড আছে, এক্সটার্নাল যে ফিল্ড আছে, সে এক্সটার্নাল ফিল্ড এইচ এর ভ্যালু ধরে নাও জিরো। তখন বি গুলো সাপোজ ধরো এইরকম অ্যাঙ্গেলে বসে আছে। যখন এক্সটার্নাল ফিল্ড
জোরালো হলো অর্থাৎ পজিটিভ হলো, তখন দেখতে পেলাম এর ডাইরেকশন কিন্তু এখন এইচ এর দিকে হয়ে গেছে। এর এইচ এর ভ্যালু যখন নেগেটিভ হলো তখন এর দেখতে পেলাম ডাইরেকশন পাল্টে নিয়েছে। এরা কারা? এরা কারা? এরা হচ্ছে চুম্বক ডাইপোল মোমেন্ট। এরা হচ্ছে চুম্বক ডাইপোল মোমেন্ট বা অনুচুম্বক বা পরমাণু চুম্বক, যাই বলো না। সেই অণু পরমাণু যে ছোট্ট পুচকে পুচকে যে চুম্বক গুলো ছিল, যখন বাইরে কোনো চুম্বক ক্ষেত্র ছিল না, বিন্দাস বসেছিল। ফেরোম্যাগনেটিক যেহেতু অলরেডি এদের ভিতরে আছে, সিঙ্গেল ইলেকট্রন আছে এবং তারা নির্দিষ্ট অ্যালাইনমেন্টে আছে, শুধু ফারাক কোথায়? এইচ এর সাথে দিকে নাই, এইচ এর সাথে দিকে নেই। এইচ জন্ম নিল পজিটিভ, তখন দেখা গেল ওর দিকে ডাইরেকশন। ডাইরেকশন হওয়া মানে এটা কি হলো? সাউথ। এটা কি হলো? নর্থ। এইচ যখন নেগেটিভ হলো তখন এটা কি হলো? সাউথ। এটা কি হয়ে গেল? নর্থ। আশা করি বোঝাতে পেরেছি। এই যে পরমাণু গুলো বা ছোট ছোট যে অণুগুলো আছে, তারা যখন ঘুরছে বা তাদেরকে যখন জোর দিয়ে ঘোরানো হচ্ছে, তখন একটা পরমাণুর সাথে আর একটা পরমাণু, একটা অণুর সাথে আর একটা অণুর ভিতরে তীব্র ঘর্ষণ হয়, আর ঘর্ষণের ফলে তৈরি হয় তীব্র তাপ শক্তি। সেই জন্য চুম্বকায়ন প্রক্রিয়া আর বিচুম্বকায়ন প্রক্রিয়া, মানে একবার চুম্বকে পরিণত করা আর একবার তার চুম্বকত্বকে হারিয়ে দেওয়া, আবার তারপরে আবার উল্টো দিকে চুম্বকত্ব করে, এই প্রক্রিয়াতে কিন্তু পদার্থটা গরম হতে থাকে। কে বেশি গরম হবে? কে বেশি গরম হবে? যে স্থায়ী চুম্বক যত বেশি, সে তত বেশি গরম হবে। কারণ কি? স্থায়ী চুম্বক মানে কি? এইটা এরকম হয়ে যেতেও কষ্ট, হয়ে গেলে আবার উল্টাতেও কষ্ট, তাকেই তো স্থায়ী চুম্বক বলছি। আর যারা স্থায়ী চুম্বক নয়, ক্ষণস্থায়ী চুম্বক যারা, তারা কিন্তু চটাচট ডাইরেকশন পাল্টে নেবে, অত হিট এনার্জি তৈরি করবে না, শক্তি খরচা অত হবে না। এটা যেমন একটা দিক, তেমনি হিস্টেরেসিস সাইকেলের ভিতরে গ্রাফের চওড়াটাও ডিপেন্ড করে। যে গ্রাফ যত বেশি চওড়া, যে গ্রাফ যত বেশি চওড়া, তার হিট তত বেশি হবে। যে গ্রাফ যত পাতলা, তাতে হিট তত কম হবে। বোঝাতে পারলাম কি বললাম? না বোঝা গেল না? এই লাইনটাকে অবশ্যই লিখে রাখো, দুটো দুটো লাইন বলেছি। দেখো, বলেছি স্থায়ী চুম্বক হলে সেক্ষেত্রে কিন্তু শক্তির অপচয় বেশি হবে, ক্ষণস্থায়ী চুম্বক হলে সে চুম্বকের কিন্তু শক্তি অপচয় কম হবে। আর কি বলেছি? গ্রাফ যার যত চওড়া সে তত ভালো স্থায়ী চুম্বক। তাহলে উল্টো হয়ে বলা যায় কি, যে গ্রাফ যত বেশি চওড়া তার তাপ শক্তি তত বেশি উৎপন্ন হবে, যার গ্রাফ যত সরু তার তাপ শক্তি তত কম উৎপন্ন হবে। বোঝাতে পেরেছি? কারণ দেখো, গ্রাফের চওড়াই কিন্তু আলটিমেট ডিফাইন করে যে কে স্থায়ী আর কে অস্থায়ী। ওকে ওকে তাহলে শক্তির অপচয় হিস্টেরেসিস লুপের ক্ষেত্রফলের উপরে ডিপেন্ড করে, যেটা বললাম একটু আগে। তাহলে ক্ষেত্রফল বাড়বে কি করে? ক্ষেত্রফল বাড়তে পারে হচ্ছে গিয়ে চুম্বকায়ন, বিচুম্বকায়ন, বিপরীত চুম্বকায়ন এবং পুনর্বিচুম্বকায়ন। চুম্বকায়ন মানে কি? যখন একটা লোহাকে আমি চুম্বকে পরিণত করছি তখন গ্রাফটা তৈরি হচ্ছে। বিচুম্বকায়ন যখন আবার আমি বিপরীত দিকে এইচ কে কমিয়ে কমিয়ে আবার চুম্বকত্ব যখন হ্রাস করার চেষ্টা করছি। বিপরীত চুম্বকায়ন যখন নেগেটিভে এইচ কে নিয়ে গিয়ে যখন এই বি এর ভ্যালুকে নেগেটিভে নিয়ে আসছি, তখন বলা হয়েছে বিপরীত চুম্বকায়ন। আবার বিচুম্বকায়ন, আবার এদিকে জার্নি করে একে কমিয়ে কমিয়ে আবার জিরোতে পৌঁছানো। বোঝাতে পারলাম কি বলতে চাইছি? এই প্রক্রিয়া যতবার রিপিট হবে, হিট বা শক্তি ক্ষয় তত বেশি হবে। বাহ্যিক ব্যবহারিক প্রয়োগ। ব্যবহারিক প্রয়োগ আমরা এই লোহা বা যে তড়িৎ চুম্বক, একে দু জায়গায় ব্যবহার করে থাকি। একটা হচ্ছে গিয়ে ট্রান্সফরমারের কোরে ব্যবহার করে থাকি, আর স্থায়ী চুম্বক বা পার্মানেন্ট ম্যাগনেট তৈরি করতে ব্যবহার করে থাকি। তাহলে ট্রান্সফরমার বা ডায়নামোর কোরে এমন পদার্থ ব্যবহার করা হয় যার লুপের ক্ষেত্রফল খুব সরু হয়। উদাহরণ হচ্ছে নরম লোহা বা সফট আয়রন। তাহলে সফট আয়রনের ভিতরে কি হয়? এরা খুব সহজে গ্রাফ সরু, গ্রাফ কি হচ্ছে? সরু। গ্রাফ সরু হওয়ার জন্য কি হচ্ছে? এ চট করে দিক পাল্টে ফেলতে পারছে।
শক্তি অপচয় বেশি, করতে হচ্ছে না। বোঝা গেল? আর স্থায়ী চুম্বকের ক্ষেত্রে কি হচ্ছে, গ্রাফ চওড়া বেশি, তার জন্য কি হচ্ছে, শক্তি অপচয় বেশি হচ্ছে। তো ট্রান্সফরমারের কোর, মানে এখানে যেটা লেখা আছে ট্রান্সফরমারের কোর, আর কোথায় স্থায়ী চুম্বক বা পার্মানেন্ট ম্যাগনেট তৈরি করতে। ট্রান্সফরমার কোরের ভিতরে কি হয়, আমাদের সাবেশ কুণ্ডলী তৈরি করা ট্রান্সফরমারে যখন পড়াবো তখন পড়তে পারবে। ওর ভিতরে একটা লোহা থাকে, সেটাকে বলা হয় কয়েলের ভিতরে যে মজ্জাটা থাকে, এই কয়েল পাকানো আছে, এর ভিতরে যে মজ্জা থাকে সেটা আলটিমেট কিসের তৈরি হয়, লোহা। তাহলে এই কয়েলে যখন তড়িৎ প্রবাহ হয় তাহলে লোহাতেও একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। ম্যাগনেটিক ফিল্ড যখন চেঞ্জ হবে, এসি কারেন্ট হলে পরে এসি কারেন্টের যখন প্রবাহের পরিবর্তন হবে তখন ওখানে ফ্লাক্স ডেনসিটি পরিবর্তন হবে। ফ্লাক্স ডেনসিটি পরিবর্তন হলে ওখানে আবার বিপরীত দিকে তড়িৎ প্রবাহ হবে। মানে মূল কারেন্ট যদি এদিকে যায়, এই কোরে তড়িৎ প্রবাহ যাবে উল্টো দিকে। ইন্ডাকশনের জন্য যে কারেন্ট, তাকে বলা হচ্ছে ইনডিউসড কারেন্ট। দু রকমের কারেন্ট এখানে যায়, একটা হচ্ছে মূল কারেন্ট এদিকে, আর একটা হচ্ছে ইনডিউসড কারেন্ট হচ্ছে এদিকে। অর্থাৎ কোরটার জন্য ইনডিউসড কারেন্ট এদিকে জন্ম নেবে, সে আবার মূল প্রবাহকে বাধা দেবে লরেঞ্জের সূত্র অনুযায়ী, লেঞ্জেস ল অনুযায়ী। তাহলে এই সমস্ত কিছু থেকে রক্ষা পাওয়ার জন্য আমাকে কি করতে হবে, এর যে পোল আছে যেন সটাসট চেঞ্জ হতে পারে। এই যদি নিজে তার নিজের পোল যদি চেঞ্জ না করে একদিকে জিদ্দি হয়ে বসে থাকে পার্মানেন্ট ম্যাগনেটের মধ্যে, তাহলে আখেরে ক্ষতি আমাদের। সেই জন্য এখানে কি করা হয়, সফট আয়রন নেওয়া হয়। সফট আয়রনের ক্ষেত্রে কোরটা হয়, গ্রাফটা হয় সরু, বা বলতে পারো যে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট আছে তারা চটপট করে তাদের ডাইরেকশনটাকে চেঞ্জ করে ফেলে। বা আর কি বলা যাবে, যা রিটেনটিভিটি বা কোরসিভিটি হচ্ছে লো। দেখো একই কথাকে আমি তিন রকম বলছি। একবার বলছি যার গ্রাফ চওড়া কম, সে হচ্ছে সফট আয়রন, সে ডাইরেকশন পাল্টে ফেলে। আবার আরেক রকম ভাবে বলছি যার ডাইপোল মোমেন্ট, ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট চট করে চেঞ্জ করে নিতে পারে, সে বাধা কম দেবে। আবার ঘুরিয়ে বলছি যার রিটেনটিভিটি আর কোরসিভিটি ডাউন, সেও চট করে ডাইরেকশন পাল্টে নেবে। বলছি কথা একই, কিন্তু বলছি নানা রকম ভাবে। পরীক্ষার কোশ্চেনও ওইখানে প্যাঁচ, বলবে একটাই জিনিস কিন্তু ভাষাটাকে দেবে পাল্টে। ওই জন্য প্রত্যেকটা টার্মের সাথে খুব সুন্দরভাবে একাত্মভাবে বুঝে থাকাটা দরকার যে কোনটার কি মিনিং। প্রত্যেকটা কথাকে এখানে সুন্দর করে ব্যাখ্যা করেছি, বারবার দেখো, দেখলে পরে আশা করছি আর কিচ্ছু পড়ার দরকার নেই, এখান থেকে যা কোশ্চেন দেবে তাই পারবে। কারণ এখানে যা যা কোশ্চেন আসতে পারে সেই টার্ম তুলে ব্যাখ্যা করে দেওয়ার চেষ্টা আমি করেছি। ওকে, কি বললাম বোঝা গেল? কিন্তু মাথায় রাখতে হবে যে কি কি কথাগুলো ইউজ করবে। স্থায়ী চুম্বক তৈরি করার জন্য উপযুক্ত উপাদান নির্বাচন। আমি কি করে বুঝবো যে কেমন কখন মেটেরিয়ালস আমি বাঁচবো? তাহলে বাঁচতে গেলে আমাকে কি করতে হবে, বাঁচতে গেলে আমাকে যেটা করতে হবে, কয়েলের ভিতরে কোর হিসাবে ব্যবহার করতে হবে, দিয়ে আমাকে প্লাস এইচ মাইনাস এইচ করে চেক করতে হবে যে গ্রাফটা কি দাঁড়ায়। যদি কারো গ্রাফ দেখি বেশি চওড়া, তাহলে একটু আগেই বলেছি যার বেশি গ্রাফ চওড়া সে স্থায়ী চুম্বক। কেন? তার রিটেনটিভিটি এবং কোরসিভিটি হাই। যত বেশি হাই হবে সে তত নর্থকে নর্থ অবস্থায়, সাউথকে সাউথ অবস্থায় রাখার চেষ্টা করবে। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে দেখো, হাই রিটেনটিভিটি, হাই কোরসিভিটি, বাংলায় উচ্চ ধারণ ক্ষমতা, উচ্চ সহন ক্ষমতা। হলো একই কথাই। এবার তোকে ঘুরিয়ে বলছি, কি বলছি, হিস্টেরেসিস লুপের ক্ষেত্র বড় হতে হবে। আরে মানে তাই তো, এটা চওড়া হওয়া মানে তো তাই, রিটেনটিভিটি হাই কোরসিভিটি হাই। এটা চওড়া হয়ে যাওয়া মানে কি, রিটেনটিভিটি কে বোঝাচ্ছে, এটা চওড়া হয়ে যাওয়া মানে কি, কোরসিভিটি কে বোঝাচ্ছে। তাহলে কথা একটাই, কিন্তু বলছি দু রকম ভাবে। একবার মেটেরিয়ালস এর দৃষ্টিতে বলছি, একবার গ্রাফের দৃষ্টিতে বলছি। বোঝা গেল? এবার আসছি হচ্ছে গিয়ে নরম লোহা বা সফট আয়রন। সফট আয়রনের ক্ষেত্রে কি হয়, কেন তাহলে এখানে যদি আমরা লোহা অর্থাৎ সফট আয়রন বনাম যদি ইস্পাতের যদি আমরা একটা তুলনা করি, তাহলে সফট আয়রনের ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি যে লো রিটেনটিভিটি, লো পরসিভিটি থাকার জন্য এরা নর্থ এবং সাউথকে উল্টো করে ফেলে। আর স্টিলের ক্ষেত্রে কি হয়, স্টিলের ক্ষেত্রে দেখতে পাই যে একবার নর্থ হয়ে গেছে সে আর সাউথ হতে চাইবে না, হবে অনেক এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড জোরালো করতে হবে তবে গিয়ে হবে। তাহলে যত আমি এক্সটার্নাল ফিল্ডকে জোরালো করতে হবে তত গ্রাফটা হয়ে যাবে চওড়া। এবং বিজ্ঞানীরা খুঁজে খাজে
আরো শক্তিশালী একটা সংকর ধাতু খুঁজে পেয়েছে, তার নাম হচ্ছে অ্যালনিকো। অ্যালনিকো কি কি দিয়ে তৈরি? অ্যালুমিনিয়াম, নিকেল, কোবাল্ট এবং কপার দিয়ে তৈরি একটা সংকর ধাতু, যার যার স্থায়ী চুম্বকত্ব হওয়ার ক্ষমতা সাধারণ স্টিলের থেকেও অনেক বেশি। এবার আসছি ট্রান্সফরমারের ভিতরে যে কোর থাকে, সেই কোরের গল্প একটু আগেই বলেছি। যে কোরের ভিতরে যে সফট আয়রন আছে, সফট আয়রনের ভিতরে কি হয়? লো কোরসিভিটি চাই, লো রিটেন্টিভিটি চাই। যত লো থাকবে গ্রাফ তত সরু হবে, যত লো থাকবে গ্রাফ তত সরু হবে। বোঝা গেছে কি বললাম? তত গ্রাফ সরু হবে। যত সরু হবে মানে লো রিটেন্টিভিটি এইটুকু, করসিভিটি ছোট্ট পুচকে এইটুকু, দেখতে পাচ্ছ এইটুকু করসিভিটি, এই তাহলে করসিভিটি এবং রিটেন্টিভিটি লো হলে পরে কি হবে? চটচট করে নর্থ আর সাউথ পাল্টে যাবে। সেই জন্য সফট আয়রন সেখানে ইউজ করা হয় যেখানে আমরা মানে ক্ষণস্থায়ী চুম্বক চাই, স্থায়ী চুম্বক চাই না। তাহলে এখানে চরিত্র আবার তিনটে ভাবে ব্যাখ্যা করছি। প্রথম দুটো হচ্ছে উপাদানগত, দ্বিতীয় হচ্ছে গ্রাফগত। নিম্ন ধারণ ক্ষমতা, লো রিটেন্টিভিটি, মানে চুম্বক ধরে রাখার ক্ষমতাও খারাপ, বাজে, ভালো না। নিম্ন সহন ক্ষমতা, লো করসিভিটি, অর্থাৎ উল্টো দিকে যখন করছি জিরো হতে গেলেও বেশি লাগছে না, অল্পতেই মুড চেঞ্জ করে ফেলছে, তাই নাই? আর হচ্ছে হিস্টেরিসিস লুপ। হিস্টেরিসিস লুপের ক্ষেত্রে কি হয়? গ্রাফটা দেখতে পাচ্ছি চওড়া কম। ওকে, মাথা ঢুকেছে? নরম লোহা কেন পছন্দ? শক্তি সাশ্রয়ী, সহজে নিয়ন্ত্রণ করা যায়, এফিসিয়েন্সি খুব বেটার, তার জন্য। বাস, এখানেই মোটামুটি আমাদের গল্প শেষ। তো আশা করি প্রত্যেকটা টপিককে ডিটেল আলোচনা করেছি। ভালো করে প্রত্যেকটা পয়েন্টকে লিখে খাতায় নোট আকারে রাখবে, কারণ এখান থেকে পরীক্ষায় কোশ্চেন আসবার সম্ভাবনা মোটামুটি 95% তো বটেই। আশা করা যায় কোশ্চেন চলেও এসে, কারণ এখানে অনেক রকম ভাবে ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন করার জায়গা আছে। প্রত্যেকটা টার্মকে যদি না মুখস্থ থাকে, যদি না মনে থাকে, তাহলে পরে কিন্তু এখানে সমস্যা। ওকে, টাটা বাবা।